হ্যালো চ্যাম্পিয়ন, ওয়েলকাম টু বুলবুল একাডেমি। চলো শুরু করতে হে आज का लेक्चर। আজকে আমরা পড়বো তোমাদের দশম শ্রেণীর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট মোস্ট নাম্বার ইনক্রিজ করার একটা জায়গা বংশগতি চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, বংশগতি জিনিসটা কি, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এখানে আছে বংশগতি। চলো আগে পড়াশোনা ছেড়ে দাও, তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা। আজকে গল্প করা যাক। চলো কি গল্প করবো? বংশগতি নিয়ে গল্প করবো। আচ্ছা, তোমরা জানো, আগে পড়েছো জিপের প্রবাহ অনুপাতে। যদি না পড়ে থাকো এখনো, আমার লেকচার দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্ট করে দেবো এবং আই বাটনও দিয়ে দেবো। তোমাদের জীবের প্রভাব অনুযায়ী আমি জনন বিস্তারিত বলেছি। সেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে একটা জীব থেকে তার অপত্য আরেকটা জীব সৃষ্টি করার জন্য, আরেকটা অপত্য জীব তৈরি করার জন্য কি করতে হয়? প্রজনন করতে হয়, জনন করতে হয়। তাহলে এই জননের মাধ্যমে একটা জীব থেকে আরেকটা অপত্য সৃষ্টি হচ্ছে, এটা তোমরা জেনেছো, আগে জেনেছো। তোমরা এটা খেয়াল করেছো যে একটা আম গাছ থেকে কেন একটা আম গাছই তৈরি হচ্ছে? কেন সেই আম গাছের বীজ থেকে একটা জাম গাছ হচ্ছে না? কেন একটা কাঁঠাল গাছ হচ্ছে না? আবার একটা হাতির বাচ্চা, একটা হাতি থেকে একটা হাতির বাচ্চাই কেন হচ্ছে? কেন অন্য প্রাণী হচ্ছে না? কেন সেই হাতির বাচ্চাটার দুটো পা হয়ে যাচ্ছে না? এই যে চিন্তা ভাবনাগুলো, একটা টিয়া পাখি থেকে একটা টিয়া পাখি তৈরি হচ্ছে, অর্থাৎ একটা জীব থেকে তার অপত্য অনুরূপ একটা জীব সৃষ্টি হচ্ছে, কেন অন্য জীব সৃষ্টি হচ্ছে না? এই চিন্তা ভাবনাটাকে মানুষের মধ্যে আসতে লাগলো। মানুষ চিন্তা করতে লাগলো কেন এরকম হচ্ছে। বিজ্ঞান মহলে এটা নিয়ে ছাড়া পড়ে গেল, কেন এরকম হচ্ছে। এই ঘটনাটাকে ব্যাখ্যা তখন কেউ দিতে পারেনি। একটা মানুষের আবির্ভাব হলো, সেই মানুষটার নাম গ্রেগর জোহান মেন্ডেল। নামটা তোমরা শুনেছো, আর আজকে আরো ভালোভাবে জেনে যাবে আমাদের মেন্ডেল সাহেবকে নিয়ে। কেন তিনি বংশগতিবিদ্যার জনক? সে মানুষটা আসলেন, দেখলেন, জয় করলেন। তিনি আসার পরে পুরো ডিটেলসে ব্যাখ্যা করলেন যে এই এই কারণে এই হয়, এইটাই হচ্ছে বংশগতি। কি কি কারণে কি কি হয়, কিভাবে হয়, পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময় আমরা জানবো, এই চ্যাপ্টারেই জানবো। সেই গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক, বাবা, এটা বাবা, জন মেন্ডেল বাবা। তিনি আসলেন 1866 সালে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দুটো সূত্র দিলেন, যে দুটো যেই দুটো সূত্রকে কেন্দ্র করে গড়ে উঠল বংশগতিবিদ্যার নতুন অধ্যায়। সেই মেন্ডেলকে নিয়ে, তার উক্তিগুলোকে, তার পরীক্ষাগুলোকে একত্রে বলা হয় মেন্ডেলবাদ। তোমরা হয়তো খেয়াল করবে যে একটা মানুষের সন্তান, একটা মায়ের ছেলে, একটা পিতার ছেলে মেয়ে এক এক সময় দেখবে একই রকম হয়, আবার এক এক সময় দেখবে, বেশিরভাগ সময় দেখবে একই রকম হয় না। কেউ লম্বা হলে কেউ বেটে হয়ে যায়, কেউ কালো হলে কেউ ফর্সা হয়, কারো চুল কোঁকড়ানো হয়, কারো চুল ঠিকঠাকই থাকে। এই যে কারণগুলো, এগুলো কেন হয়? আবার দেখবে যারা টুইন হয়, অর্থাৎ টুইন মানে কি, টুইন 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 মানে কি, যে একই রকম যমজ হয়, যমজরা দেখবে একই রকম দেখতে হয়, তাদের মধ্যে খুব সামান্যতম পার্থক্য থাকে। কেন এটা হয়, কেন এইরকম হয়? এই যে পার্থক্য, বিভেদ হচ্ছে দুটো একই জিনিসের মধ্যে, সেটা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে না, একটা পিতার দুটো সন্তান, দুটো আলাদা আলাদা, দুটো ভ্যারিয়েশন হয়ে গেছে, এটা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে বংশগতি কাকে বলবো, প্রকরণ কাকে বলবো, বিভেদ কাকে বলবো, এবার চলো দেখে নেওয়া যাক। দেখো, বংশগতি যে চারিত্রিক বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম সঞ্চিত হয়। বংশগতি, হেরিডিটি, এখানে চারিত্রিক বৈশিষ্ট্য এখন রাখো, পরে চারিত্রিক বৈশিষ্ট্য যাবে। ক্লাস 12-এ, এটা ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড সংখ্যা, আমি তোমাদের ক্লাস 10-এই 12-এর স্ট্যান্ডার্ড দিচ্ছি। যে চারিত্রিক বৈশিষ্ট্য এক প্রজন্ম
প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। কিভাবে সঞ্চারিত হচ্ছে তোমরা জেনেছো, অবশ্যই জেনেছো আগে ভিডিওতে। যদি না জেনে থাকো অবশ্যই গিয়ে দেখে নিবে, রিপ্রোডাকশন ফুল ভিডিও দেওয়া আছে। তাহলে একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে একটা অপত্য রয়েছে, এই অপত্য রয়েছে, এই অপত্য থেকে এই অপত্য যাচ্ছে, এই অপত্য থেকে এই অপত্য যাচ্ছে, পিতৃ অপত্য প্যারেন্টাল, সেখান থেকে ফিটালে যাচ্ছে, পি জন্য থেকে এফ জন্যতে আসছে। এই যে এই জন্য থেকে এই জন্যতে আসলো একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা ফলে এখানে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হচ্ছে বা একই রকম বৈশিষ্ট্য থাকছে। এই যে বৈশিষ্ট্যটা সঞ্চারিত হলো, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে বংশগতি, হেরিডিটি। কথা ঢুকেছে? তাহলে প্যারেন্টাল জনু থেকে ফিটাল জনুতে বা পি জনু থেকে এফ জনুতে যে বৈশিষ্ট্যটা স্থানান্তরিত হচ্ছে, যে বৈশিষ্ট্য সঞ্চালিত হচ্ছে, এর যা ছিল এরও তাই থাকছে। সেই সঞ্চালিত হওয়া বস্তুটাই, সেই বৈশিষ্ট্য হচ্ছে বংশগতি। অর্থাৎ জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে একটা বৈশিষ্ট্য সঞ্চারিত হওয়ার যে ঘটনা, সেটাই হচ্ছে বংশগতি। এই বংশগতির ব্যাখ্যা কে দিয়েছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল। কিভাবে দিয়েছিলেন? মোটর গাছের মাধ্যমে। 1866 সালে, খুব ইম্পর্টেন্ট সাল, খুব ইম্পর্টেন্ট সাল, 1866 সালে তিনি দুটো সূত্র দিয়েছিলেন, দুটো সূত্র দিয়েছিলেন, তিনি দুটি সূত্র দিয়েছিলেন। কি কি সূত্র দিয়েছিলেন? তিনি এক সংকর দ্বিসংকরজন পরীক্ষা করেছিলেন, আমরা পড়বো, পরে পড়বো। তিনি এখান থেকে দুটো সূত্র দিয়েছিলেন। একটা সূত্র ছিল ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। আমি লিখে দিচ্ছি, খাতায় নোট ডাউন করো। পৃথকীকরণ সূত্র, খাতাটা আলমারি থেকে বের করো, খাতাটা আলমারি থেকে বের করো, দেন নোট ডাউন করতে শুরু করো। পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ সূত্র। আরেকটা কি ছিল? এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। আরেকটা ছিল স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। লিখছো তো? স্বাধীন বিন্যাস সূত্র। গ্রেগর জোহান মেন্ডেল দুটো সূত্র দিলেন, একটা ছিল পৃথকীকরণ সূত্র, আর একটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। ল অফ ইন্ডিপেন্ডেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দুটো সূত্র দিয়েছেন, পৃথকীকরণ সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। এই দুটো সূত্র আমরা পরবর্তীকালে পড়বো। আগে এটা খাতায় তোলো। বংশগতি কি? যে চারিত্রিক বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় তাকে হেরিডিটি বলে, বংশগতি বলে। এটা বলেছিলেন কে? গ্রেগর জোহান মেন্ডেল। 1866 খ্রিস্টাব্দে। একে বলা হচ্ছে ফাদার অফ, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স। কি বলা হয়? ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক, বংশগতি বিদ্যার জনক, জেনেটিক্স, হেরিডিটি, ফাদার অফ জেনেটিক্স বলা হয় কাকে? গ্রেগর জোহান মেন্ডেলকে। সবার বাপ ছিলেন ইনি। ইনি না থাকলে আজকে বংশগতি আমাদের আসতো না, আমরা টেরও পেতাম না কি করে কি হয়ে গেল। ইনি আসলেন, দেখলেন, জয় করলেন, ফাদার অফ জেনেটিক্স হয়ে গেলেন। কিভাবে হয়েছিলেন, তিনি কিভাবে করেছিলেন কাজটা, কেন তিনি ফাদার অফ জেনেটিক্স হয়ে যাবেন, কেন আমরা তাকে জনক বলবো, কেন বাবা বলবো, সেটা আমরা পরবর্তীকালে পরবর্তী লেকচারে জানবো, বা আজকের লেকচারও জানতে পারি। পরবর্তী স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেবো কেন তিনি সাকসেস হয়েছিলেন, কিভাবে সাকসেস হয়েছিলেন, সব জানবো। আগে নোট ডাউন করে এটা। এবার দেখা হলো প্রকরণ জিনিসটা কি? প্রকরণ হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য একটা জীবের নিজস্বতা বজায় রাখে। অর্থাৎ আমি কেমন, আমি আমার পিতৃদেহ থেকে যে আলাদা, কি বৈশিষ্ট্যের জন্য আমি আলাদা, এই যে একটা নিজস্ব, এটা আমার নিজস্ব বৈশিষ্ট্য। আমার পরবর্তী প্রজন্ম সেটা যেতেও পারে, না যেতেও পারে, এটা আমার নিজস্ব, ফিক্সড, আমি এটাই ডন। এই যে এটাই নিজস্বতা বজায় রাখছি, নিজস্বতা যে বজায় রাখছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন, সেটা হচ্ছে প্রকরণ। তাহলে এক প্রকরণ বিভেদ, এই বিভেদটা কেন হয়? একটা পিতৃজনু, একটা পিতৃদেহ থেকে ফিটাল জনুতে আসছে, বাবা থেকে সন্তানের কাছে আসছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, কেন চেঞ্জ হচ্ছে? এর তো কোনো নির্দিষ্ট কারণ থাকবে। এই চেঞ্জ হওয়ার বিশেষ কয়েকটি কারণ থাকে। ফার্স্ট একটা কথা মনে রাখবে যে এই প্রকরণটা বা বিভেদটা, ভ্যারিয়েশনটা শুধুমাত্র কেবলমাত্র যৌন জননের ক্ষেত্রে হয়। কেবলমাত্র যৌন জননের ক্ষেত্রে এটা হয়ে থাকে। শুধুমাত্র যৌন জননে হবে, অন্য কোনো জননে হবে না, অথবা অযৌন জননে হবে না। এর কয়েকটা বিশেষ কারণ রয়েছে। প্রকরণ হয় বিভিন্ন কারণে। জিনের পুনঃসংযোগ যদি হয়, মিয়োসিস কোষ বিভাজনের সময় জিনের পুনঃসংযোগ কি, যে মিয়োসিস কোষ বিভাজন হয়, তখন যদি কোনো ঘাটতি হয়ে যায়, জিনের যদি তখন ঘাটতি হয়ে যায়, ডিএনএর কোনো ফল্ট হয়ে যায়, সেই কারণে প্রকরণ সৃষ্টি হবে। অর্থাৎ জনন হয়েছে, জননের পরে যখন মিয়োসিস কোষ বিভাজন হবে, তোমরা পড়েছো মিয়োসিস মাইটোসিস পড়েছো, তাহলে যখন মিয়োসিস কোষ বিভাজন হবে সেই সময় যদি জিনের পুনঃসংযুক্তি, অর্থাৎ জিনের যদি কোনো ফল্ট হয়ে যায়, ডিএনএ যদি কোনো ত্রুটি হয়ে যায়,
সেই ক্ষেত্রে প্রকরণ হবে। মিউটেশনের ক্ষেত্রে হবে, পরিব্যক্তি মিউটেশনের ক্ষেত্রে হবে, আবার পরিবেশের বিভিন্ন প্রভাবের ফলে হয়। তাহলে এই বিশেষ কয়েকটা কারণের ফলে আমরা দেখবো যে একটা জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, সন্তানের থেকে তার পিতার বা পিতার থেকে সন্তানের মধ্যে বিভেদ তৈরি হলো, এই কারণে সেটা হচ্ছে প্রকরণ। এবার প্রকরণ এবার বিভিন্ন রকম হয়। আমরা যদি প্রকরণ দেখতে যাই দেখবে মোস্ট কমনলি দুটো এক্সাম্পল থাকে, একটা হচ্ছে কানের লতি, কানের লতি, আর একটা থেকে রোলার জিভ, কানের লতি আর রোলার জিভ, এই দুটো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থাকে। আর মাথার চুলটা থেকে কোঁকড়ানো চুল থাকে, সাধারণ চুল থাকে। তাহলে দেখবে কানের লতি অনেকের দেখবে মুক্ত লতি থাকে, অর্থাৎ মুক্ত, যেমন দেখো আমার মুক্ত রয়েছে, মুক্ত। আবার দেখবে যুক্ত লতি থাকে, অনেক ক্ষেত্রে দেখবে মুক্ত লতি এবং যুক্ত লতি। আমি এখানে একটু লিখছি দেখো। আচ্ছা, এই জায়গাটা লেখা হয়ে গেছে আশা করছি। এই জায়গাটার কোনো না লেখার মতো কিছু নেই। আর এখানে দেখবে এক্সাম্পল যদি দেখতে যাই আমরা, এক্সাম্পলের ক্ষেত্রে কিসের এক্সাম্পল? প্রকরণের এক্সাম্পল। প্রকরণের এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা একটা পাবো, সেটা হচ্ছে মুক্ত কানের লতি। কানের লতি লিখছি এখানে, কানের লতি, কানের লতি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখবে কানের লতিটা মুক্ত থাকে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ কানের মুক্ত, একটা থেকে মুক্ত, মুক্ত থাকে, একটা থেকে যুক্ত, একটা লতি থাকে। কানের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মুক্ত লতি থাকে, আর যুক্ত লতি কানের সঙ্গে লেগে থাকবে। এই দেখো কান, কান এই চামড়া, এই চামড়ার সঙ্গে লেগে থাকবে। একটু দেখো আমার দিকে ভালো করে, এই দেখো আমার কানের লতিটা কিন্তু মুক্ত। অর্থাৎ যে সকল মানুষের দেখবে কানের লতির সঙ্গে এই যে বডির টাচ, বডির কোনো টাচ থাকবে না, অর্থাৎ বডি থেকে কানের লতিটা ঝুলবে, এটা হচ্ছে মুক্ত লতি। অর্থাৎ বডির সঙ্গে কোনো টাচ থাকবে না, বডির সঙ্গে টাচ থাকবে না, বডির সঙ্গে টাচ থাকবে না। আর দেখবে যুক্ত লতি যেগুলো, সেগুলো দেখবে এইখানে এইরকম টাচ থাকবে, একটা মনে হবে যে চিটিয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখবে টাচ থাকবে, বডির সঙ্গে টাচ থাকবে। এটা কি? এটা হচ্ছে বডি টাচ থাকবে, বডির সঙ্গে টাচ থাকবে। তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মুক্তলতি দেখা যায়, পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মুক্তলতি দেখা যায়। তাহলে এই ঘটনাটা কেন হয়ে গেল? কানের লতি মুক্তলতি, বাবার মুক্তলতি ছিল, ছেলে যুক্ত হয়ে গেল, বা ছেলের যুক্ত ছিল, তার পরের সন্তান, পরের প্রজন্মে মুক্ত হলো। এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনার কারণ হচ্ছে প্রকরণ। এটা জিনের পুনঃসংযোগ ফলে ঘটতে পারে, মিউটেশনের ফলে ঘটতে পারে। তাহলে এই যে একটা এক্সাম্পল দিলাম, এর আরো এক্সাম্পল আছে দেখবে, রোলার জিপ। দেখবে বেশিরভাগ মানুষ দেখবে জিভটাকে রোল করতে পারে, জিভটাকে ঘুরিয়ে রোল করতে পারে। আবার দেখবে অনেক মানুষ আছে যারা জিভটাকে রোল করতে পারে না, অর্থাৎ সাধারণ জিভ আর রোলার জিভ। পৃথিবী থেকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই রোলার জিভটা দেখা যায়, পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই রোলার জিভ দেখা যায়। তাহলে 2 নম্বর আমরা যদি বলি রোলার জিভ, 2 নম্বর কি বলো? রোলার জিভ। রোলার জিভ কি দেখবো, যে পৃথিবীর প্রায় 65 থেকে 80% মানুষ, 65 থেকে 80% মানুষ তাদের জিভটাকে রোল করতে পারে। এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এখানে দেখবে যে মুক্ত, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এই প্রকট ও স্বাভাবিক এগুলো আমরা দেখবো, প্রচ্ছন্ন প্রকট এগুলো দেখবো আমরা। তাহলে রোলার জিপ এটা থেকে পৃথিবীর প্রায় 65 থেকে 80% মানুষ করতে পারে, 65 থেকে 80% মানুষ, পৃথিবীর 65 থেকে 80% মানুষ তারা কি করতে পারে, জিভটাকে গোটাতে পারে। মানে জিভটাকে দেখবে ওই সরু করে জিভটা গুটিয়ে দেয় না, ওইভাবে দেখবে। এখানে আমরা একটা ছবি দিয়ে দেবো, দেখবে। তাহলে ওই যে জিভটাকে রোল করে দিতে পারলো, গুটিয়ে দিতে পারলো, এটা হচ্ছে স্বাভাবিক জিভ। আর দেখবে বেশিরভাগ মানুষ জিভটাকে রোল করতে পারে না, সিম্পল রাখে, এটা হচ্ছে স্বাভাবিক জিভ। ছবিটা দেখো বুঝতে পারবে, ভালো করে দেখো। ওখানে একটা রয়েছে যে রোলার জিভ, যেটাকে জিভটাকে রোল করতে পারছে, আর নিচে দেখো রয়েছে যে স্বাভাবিক জিভ রয়েছে, সে রোল করতে পারছে না। তাহলে এটা হচ্ছে রোলার জিভ, স্বাভাবিক জিভ। পৃথিবীর 65 থেকে 80% মানুষ জিভটাকে রোল করতে পারে, অর্থাৎ এটা তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য, পৃথিবীর স্বাভাবিক বৈশিষ্ট্যটা। আর খুব কম সংখ্যক মানুষের 20 থেকে 35% মানুষ বা 45% মানুষ যারা জিভটাকে রোল করতে পারে না। এটা হলো। আরেকটা থাকে, সেটা হচ্ছে দেখবে মাথার চুল, মাথার চুল থেকে। এখানে আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য দেখবে। যে স্বাভাবিক জিন যেটা, এটা স্বাভাবিক জীব, রোলার জীব, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এটা কি? এটা প্রকট বৈশিষ্ট্য, এটা প্রকট বৈশিষ্ট্য। আর যেটা স্বাভাবিক জীব থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট ও প্রচ্ছন্ন আমরা দেখবো কি অফ টার্মিনোলজি অফ জেনেটিক্স, সেখানে আমরা পুরো অনেক টার্ম দেখবো, সেই টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেখান থেকে পরীক্ষার কোশ্চেন আসে। যেরকম প্রচ্ছন্ন প্রকট একটা টার্ম, যেখানে আমরা জেনেটিক্স পড়তে গেলে, বংশগতি পড়তে গেলে আমাদেরকে কাজে লাগবে। সেরকম যেমন এই রোলার জীব, এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। আর স্বাভাবিক জীব যেটা, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্বাভাবিক জীব সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা বোঝা গেল। আর একটা চুলটা থেকে দেখবে পৃথিবীর অনেক মানুষের দেখবে চুলটা কোঁকড়ানো থাকে, আর বেশিরভাগ মানুষের সিম্পল কোঁকড়ানো চুল, সেটাও দেখবে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে।
মুক্ত বৈশিষ্ট্য, মুক্তযুক্ত, রোলার জীব, এইসব জিনিসগুলো দেখবে খুব রেয়ার মানুষের থাকে, খুব রেয়ার মানুষের থাকে। এইগুলো হচ্ছে প্রকরণীয় ফলে হয়। কখনো জিনের পুনঃসংযুক্তি ফলে ঘটছে, আবার কখনো দেখবে মিউটেশনের ফলে ঘটছে, পরিবেশগত প্রভাবের ফলে ঘটছে। তো এইগুলো হচ্ছে প্রকরণের বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো প্রকরণের কারণ। দেখো এখানে আমি কারণ লিখে রেখেছি মিউটেশন। প্রকরণের প্রধান কারণ হচ্ছে মিউটেশন। এই মিউটেশন মানে হচ্ছে পরিব্যক্তি, পরিবর্তন হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের দুই রকম ভাবে পরিবর্তন হয়। একটা হচ্ছে জিনের পরিবর্তন, যেটা জিনের পুনঃসংযুক্তির মাধ্যমে হয়, আর ক্রসিং ওভার, যেটা মিয়োসিস কোষপ্রাচীরের সময় ক্রসিং ওভারটা হয়ে যায়। এই যে এভাবে হয়ে যায় ক্রসিং ওভার। আর একটা জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন কি, যে কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ ত্রুটির ফলে ডিএনএ এর মধ্যে কোনো পরিবর্তন চলে, কেমিক্যালের কোনো পরিবর্তন চলে আসলো, গঠনে পরিবর্তন হয়ে গেল, সঠিক সময়ে সে তার নিজের পূর্ণরূপ করতে পারলো না, এই কারণে জিনের পরিবর্তন হয়ে গেল। এই কারণে জিনের পরিবর্তন হলো। একটু যদি জিনের পরিবর্তন হয়ে যায়, যেখানে এই জিনটা থাকার কথা সেখানে এই জিনটা তৈরি করতে পারলো না, ফলে সেখানে একটা অন্য জিন আসবে। তাহলে এর জায়গায় যদি এক্স চলে আসে, তাহলে এ জিন, এ একটা জিন, এই জিনের জায়গায় যদি আমার বি জিন চলে আসে, তাহলে এই জিনটা ছিল কালো, কালো চুল, আর বি জিনটা ধরলাম আমি সাদা চুল, সাদা চুল। তাহলে কালো চুলের জায়গায় যদি সেটা পরিপূর্ণ করতে না পারলো, জিনটা যদি ঠিক টাইমে ঠিকভাবে যদি নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে না পারে, তো সেক্ষেত্রে দেখবে এটা ডিফেক্ট হয়ে বি হয়ে গেল, বি হয়ে যাবার সেখানে কালো চুলটা সাদা হয়ে গেল। এই যে একটা জিনের পরিবর্তন হয়ে গেল, হঠাৎ একটা জিনের পরিবর্তন, এইটাই হচ্ছে মিউটেশন। আর এইটা হচ্ছে প্রকরণের একটা কারণ। এই কারণে দেখবে মানুষের অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়, প্রাণীর মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। এবার যে ক্রসিং ওভার, ক্রসিং ওভার হওয়ার সময় মিয়োসিস কোষ বিভাজনের ফলে যখন ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হওয়ার সময় দেখবে ঠিক মতো ক্রসিং ওভার হলো না, ঠিক মতো ক্রসিং ওভার হলো না, সেক্ষেত্রে ক্রসিং ওভার এইভাবে হয় এক্স এর মতন। দেখবে এই এক্স এর এই, ধরো এই অংশটা, এই অংশটা দেখবে ঠিক মতো কাজ করতে পারলো না, সেটা পরে জানবো আমরা। এখন সিম্পল জেনে নাও যে এই অংশটা ঠিক মতো কাজ করতে পারলো না, এটা ক্রস করতে বা ক্রস করেছে ঠিকই, কিন্তু এর সঙ্গে পরবর্তী যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটা আসতে পারলো না, বা সে ক্রোমোজোম আসলো সেটা একটা ফল্ট যুক্ত ক্রোমোজোম ছিল। তাহলে সেই কারণে এখানে ক্রসিং ওভারে প্রবলেম দেখা গেল, ক্রসিং ওভারের সময় সমস্যা দেখা গেল, ত্রুটি দেখা গেল, এর ফলে এখানে প্রকরণ সৃষ্টি হলো। কারণ প্রকরণ কি জিনিস জানলাম, যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য যার নিজস্বতা বজায় রাখে, যে আমার বৈশিষ্ট্য আমি বজায় রাখছি, সেটা হচ্ছে প্রকরণ। প্রকরণের এক্সাম্পলে দেখলাম আমরা, প্রকরণের কারণে দেখলাম। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে কি অফ টার্মিনোলজি। অর্থাৎ আমরা এই বংশগতি পড়বো, বংশগতি পড়ার জন্য আমাদেরকে কিছু শব্দ স্টক, ওয়ার্ড স্টক মনে রাখতে হবে। যে ওয়ার্ড স্টক গুলো আমাদেরকে যদি মনে না রাখি কি হবে, কোশ্চেন আসতে পারে যে আমি মনে রাখবো না, কি করবেন, আমার কিছু করার নেই। কিন্তু মনে যদি না রাখো, পরবর্তীকালে কি বুঝতে পারবে, প্রকট ও প্রচ্ছন্ন, এসব জিনিস তো বুঝতে পারবে না। আচ্ছা, অনেক টার্ম রয়েছে, লোকাস কিছু বুঝতে পারবে না, ঠিক আছে, অ্যালিল বলবো, পড়াশোনা অ্যালিল বলে চলে যাবো, বুঝতে পারবে কিছু। সেই জন্য এরপরে যে টার্মগুলো আসবে, টার্মগুলো প্রত্যেকটা টার্ম খুঁটিয়ে খুঁটিয়ে পরিপূর্ণভাবে মনে রাখতে হবে। শুধু মনে রাখবে, আবার মনে রাখবে কেন, কারণ পরীক্ষায় আসবে তো। পরীক্ষায় এই টার্মগুলো থেকে দুটো টার্ম, তিনটে টার্ম পরীক্ষাতে ডিরেক্ট কোশ্চেন আসবে। এই জিনিসটি কাকে বলে লেখো, এক্সাম্পল দিয়ে লেখো। 2 নম্বরে থাকবে, 2 2 4 নম্বর, 5 নম্বর থাকবে। আর সেখানে তুমি কি করবে, টার্মগুলো তো মনে রাখতে হবে। চলো এবার আমরা টার্মগুলোকে দেখে নিই, তার আগে এটা নোট ডাউন করো। তাহলে এবার দেখো যে কি টার্মিনোলজি বা কি টার্ম অফ জেনেটিক্স এন্ড হেরিডিটি। অর্থাৎ আমরা বললাম যে জেনেটিক্স পড়তে গেলে, বংশগতি পড়তে গেলে আমাদেরকে কয়েকটা কি টার্ম মনে রাখতে হবে, যে টার্মগুলো থেকে আমরা যে টার্মগুলো না জানলে আমরা হয়তো কিছু জানতেই পারবো না বা কিছু বুঝতে পারবো না পরবর্তী সময়। তো সেইগুলো বোঝার জন্য সেই টার্মগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এই কয়েকটা টার্ম আছে, প্রায় 13টা আমার টার্ম রয়েছে। যেমন দেখো জিন, ফার্স্ট যে টার্মটা আমাকে জানতেই হবে, যেটা না জানলে আমি বংশগতি জানতে পারবো না, বা আমি কোনো কিছুই এগোতে পারবো না জীবন বিজ্ঞানে, সেটা হচ্ছে জিন। জিন কি, জিনটা হচ্ছে বংশগতির একক। অর্থাৎ একটা যে বংশ, একটা বংশ সে এগিয়ে যাবে, একটা জীব তার অপত্য সৃষ্টি করবে, একটা জীব সে বেঁচে থাকবে, তার জন্য প্রধান কাজ হচ্ছে জিন। এই জিনটাকে বলা হয় বংশগতির একক, জিনটাকে বলা হয় বংশগতির একক। ক্রোমোজোমের মধ্যে জিনটা থাকে আমরা জানি। এবার এই জিনটার কাজটা কি, এই জিনটার কাজটা হচ্ছে চরিত্র নির্ধারণ করা। এই জিনটার কাজ হচ্ছে তোমার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলা, সে বৈশিষ্ট্যটা কেমন বৈশিষ্ট্য সেটা নির্ধারণ করা। এটা হচ্ছে জিনের কাজ। তোমার চুলের রং কালো হবে, সেটা এই জিন নির্ধারণ করবে। তুমি
ছেলে হবে সেটা এই জিন নির্ধারণ করবে। আর বংশগতির একক জিন এর কাজ হচ্ছে তোমার চরিত্র নির্দিষ্ট করা, তোমার চরিত্রকে বজায় রাখা বা তোমার চরিত্র কি হবে সেটা ফুটিয়ে তোলা। এটা হচ্ছে জিন। তাহলে জিন বোঝা গেল। জিন কি বোঝা গেল? এবার হচ্ছে প্রলক্ষণ বা ট্রেড বা যেটাকে বলা হয় ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। ক্যারেক্টার বা বৈশিষ্ট্য কিরকম? ধরো একটা জিন, সেই জিন থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য উৎপন্ন হলো। একটা জিনের বা একটা ক্রোমোজোমের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা তোমাকে অন্য একটা বৈশিষ্ট্য থেকে আলাদা করবে, যে বৈশিষ্ট্যটা অন্য জিন থেকে অন্য বৈশিষ্ট্য থেকে পুরোপুরি ডিফারেন্ট হবে, পুরোপুরি আলাদা হবে। অর্থাৎ দুটো আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা বৈশিষ্ট্য আমি চিনতে পারবো যেই মাধ্যমে, সেটা হচ্ছে প্রলক্ষণ বা ট্রেড। এটা কি করে? এটা চরিত্র আলাদা আলাদা করে। এটা কি চরিত্র আলাদা করে? এই লিখে দিচ্ছি, চরিত্র আলাদা করে। দুটো চরিত্রের যে আলাদা করে, দুটো ক্যারেক্টারে আলাদা করে, সেটা হচ্ছে প্রোডাকশন, যার মাধ্যমে বুঝতে পারি যে এটা আলাদা এটা আলাদা। নেক্সট আমরা কি আসছে? তাহলে জিন হয়ে গেল, প্রোডাকশন হয়ে গেল। নেক্সট আছে লোকাস। লোকাসটা কি? ধরো একটা সমস্ত ক্রোমোজোম রয়েছে, একটা ক্রোমোজোম বা একটা জিন, একটা ক্রোমোজোম রয়েছে, যে ধরো এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমে একটা জিনের অবস্থানটা কোথায়? ক্রোমোজোমে জিনের অবস্থান কোথায়? ধরো এখানে একটা জিনের অবস্থান আছে, এই ক্রোমোজোমে এই যে একটা জিনের অবস্থান, এটা একটা ক্রোমোজোম, তার মধ্যে একটা জিনের অবস্থান করছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লোকাস। তাহলে কি? যে একটা ক্রোমোজোমের নির্দিষ্ট একটা স্থানে যেখানে জিনটা অবস্থান করে তাকে বলা হচ্ছে সেই জিনটার লোকাস, অর্থাৎ জিনের অবস্থান, নির্দিষ্ট অবস্থান জিনের। অ্যালিল, জিনের বিভিন্ন রূপ থাকে। অ্যালিলটা কি? তাহলে অ্যালিলটা হচ্ছে যে দুটো সমসমস্ত ক্রোমোজোম আছে, এটা হলো দুটো সমসমস্ত ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম এরা সম সমস্ত ক্রোমোজোম। এই সমস্ত সমস্ত ক্রোমোজোমে এখানে কি যে দুটো জিন, দুটো জিন, এখানে একটা জিন এখানে একটা জিন, এই দুটো জিন অবস্থা করছে, এটাও লোকাস, এটা একটা জিনের লোকাস, এটা একটা জিনের লোকাস। তাহলে দুটো জিনের লোকাস, দুটো জিনের লোকাস, এই যে একটা জিনের লোকাস এই একটা জিনের লোকাস, এটাকে এটার অ্যালিল বলা হচ্ছে। তা পরস্পরকে পরস্পরের অ্যালিল বলা হচ্ছে। দুটো জিন, দুটো জিনের একটা একটা নির্দিষ্ট লোকাস রয়েছে, তাহলে প্রত্যেকটা জিনের একটা নির্দিষ্ট লোকাস থাকে। সেই লোকাস গুলোকে এক দুটো সমস্ত ক্রোমোজোমে দুটো লোকাস থাকবে দুটো জিনের জন্য। দুটো জিনের লোকাসের একটাকে অপরটা বলা হচ্ছে অ্যালিল, একটাকে অপরটা অ্যালিল বলা হচ্ছে। অর্থাৎ জিনের বিভিন্ন রূপ আমরা দেখতে পাবো, সেই বিভিন্ন রূপের বা বিভিন্ন রূপকে জোড়া জোড়া দেখতে পাবো, সেই জোড়টাকে বলা হচ্ছে অ্যালিল। বোঝা গেছে অ্যালিলটা কি? নেক্সট আসছে মনোহাইব্রিড। লোকাস হলো, অ্যালিল হলো মনোহাইব্রিড এন্ড ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসটা কি? যে ধরো দুটো সমস্ত ক্রোমোজোমে আসছে বা আহ, এক জোড়া, মনোহাইব্রিড হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্য আর ডাইহাইব্রিড হচ্ছে এক জোড়া, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য। কটা বৈশিষ্ট্য নাও? এক জোড়া মানে কি? দুটো, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো বিপরীত হবে। দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য, তাদের মধ্যে যদি সংকরণ হয়, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য, একটা সমস্ত ক্রোমোজোমে দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে, একটা জীবের দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে যদি আমি সংকরায়ন করি, তখন তাহলে সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড মানে হচ্ছে এক জোড়া, মনোহাইব্রিড ক্রস হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেবো, দুটো বিপরীত বৈশিষ্ট্য নেবো। যেমন ধরো আমি নিলাম লম্বা গাছ, লম্বা আর বেটে, ঠিক আছে, লম্বা বেটে, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়েছি, দুটো বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়েছি, এদের সংকলন করলাম, এদের সংকলন হলো উত্তর হলো ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। তাহলে দুটো নিয়েছি, এক জোড়া একটা দুটো, এক জোড়া নিয়েছি, সেখান থেকে উৎপন্ন হলো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা হচ্ছে মনোহাইব্রিড, এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এবার হচ্ছে ডাইহাইব্রিড ক্রসটা কি? ডাইহাইব্রিড ক্রসটা করতে গেলে আমরা মনোহাইব্রিড থেকে বুঝতে পারছি, ডাইহাইব্রিড ক্রস করতে গেলে আমাকে সেখানে লাগবে দুটো মানে কি চারটে লাগবে, অর্থাৎ দুই জোড়া লাগবে, দুই জোড়া বা চারটে লাগবে। কিরকম? ধরো আমি একটা নিলাম ওয়াই ওয়াই আর আর, অর্থাৎ হলুদ আর গোল নিয়েছি। আর একটা কি নিয়েছি? স্মল ওয়াই ক্যাপিটাল স্মল আর, অর্থাৎ কি নিয়েছি এখানে আলাদা নিয়েছি। দুটো দেখো, এখানে দুটো নিয়েছি, এখানে দুটো নিয়েছি, দুটো আলাদা আলাদা, অর্থাৎ দুই জোড়া নিয়েছি, এখানে দুটো নিয়েছি এখানে দুটি। এদের মধ্যে যে সংকরণ হবে, এই সংকরণটা বলা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস, অর্থাৎ দ্বিসংকর। দ্বিসংকর মানে হচ্ছে চারটে লাগবে, আর মনোহাইব্রিড হচ্ছে বা এক সংকর হচ্ছে এক জোড়া লাগবে, এক জোড়া দুই জোড়া। তাহলে দুটো মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সংকরণ যদি হয়, তাহলে সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে ঠিক আছে, তাহলে মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড এর ঝামেলা কেটে গেল। এবার হচ্ছে হোমোজাইগাস, হোমোজাইগাস আর হচ্ছে হেটেরোজাইগাস। তার জন্য আমাদেরকে এই যে
আমি ক্রোমোজোমের ছবি এঁকে রেখেছি, সেটা আবার কাজে লাগবে। দেখো, হোমোজাইগাস মানে হচ্ছে একই রকম, হেটেরোজাইগাস মানে হচ্ছে আলাদা। হোমো মানে হচ্ছে একই, এখানে মনে রাখবে হোমো মানে হচ্ছে একই, হোমো হোমো মানে হচ্ছে একই, ঠিক আছে, হোমো মানে হচ্ছে একই। আর হেটেরো, হেটেরো মানে হচ্ছে ভিন্ন, দুটো ভিন্ন ধর্মী আর দুটো একই রকম, একই রকম দেখতে, দুটো বিভিন্ন রকম দেখতে, দুটো আলাদা আলাদা। হোমোজাইগাসটা কি? ধরো এখানে একটা ক্রোমোজোম রয়েছে, এখানে এই ক্রোমোজোমে দুটো সমস্ত ক্রোমোজোম, হোমোজাইগাস হেটেরোজাইগাস সমস্ত ক্রোমোজোমের মধ্যে হবে, এটা সমস্ত ক্রোমোজোম। এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, ঠিক আছে, দুটো জিন, দুটো, এই জিনটা হচ্ছে এ, এই জিনটা হচ্ছে এ। দেখো, দুটো সমস্ত ক্রোমোজোমের দুটো জিনই একই রকম, দুটো জিনই একই রকম, অর্থাৎ দুটোই হচ্ছে এ এ, দুটো এ। ভালো করে বুঝবে জায়গাটা, ভালো করে ফুল কনসেপ্ট ক্লিয়ার করবে এই জায়গাটাতে, খুব কনসেপ্টের জায়গা এই জায়গাটা। দেখো, দুটো সমস্ত ক্রোমোজোম, দুটো সমস্ত ক্রোমোজোমে এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ, এখানেও এ, ভালো করে বুঝবে, এখানেও একই রকম, এখানেও এ রয়েছে, মানে দুটো একই রকম রয়েছে, দুটোই ক্যাপিটাল এ, দুটোই ক্যাপিটাল রয়েছে। এই যে দেখো, দুটো একই রকম রয়েছে, একই রকম, এই দুটো কি একই রকম, একই রকম, মানে এটা হচ্ছে হোমোজাইগাস, হোমোজাইগাস, ঠিক আছে, এগুলো হচ্ছে একই রকম। হেটেরোজাইগাস ঠিক হবে, তাহলে এখানে দুটো রয়েছে, এই যে দুটো, তাহলে এখানে রয়েছে ক্যাপিটাল বি, এখানে ধরলাম আমি স্মল বি রয়েছে, ক্যাপিটাল বি আছে, স্মল বি আছে, তাহলে দেখো দুটো আলাদা আলাদা, ক্যাপিটাল বি একটা, স্মল বি একটা, তাহলে এখানে কি বি বি, দুটো আলাদা আলাদা, দুটো একই রকম নয়, তাহলে এইটা হচ্ছে হেটেরোজাইগাস, দুটো আলাদা আলাদা, এটা হেটেরোজাইগাস, দুটো একই হোমোজাইগাস, এটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা হচ্ছে হেটেরোজাইগাস। তাহলে দুটো আলাদা, এখানে বি রয়েছে, এখানে এ রয়েছে, এই জিনটা হচ্ছে বি, এই জিনটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, এটা হচ্ছে হেটেরোজাইগাস, দুটো আলাদা আলাদা, দুটো ভিন্ন রকম, সেটা হেটেরো, এটা হচ্ছে দুটো একই রকম, এটা হচ্ছে হোমো। কথা ঠিক আছে? আশা করছি এবার বুঝে বুঝে গেছে জিনিসটা। এবার আছে কি আমাদের পিওর আর হাইব্রিড, পিওর আর হাইব্রিড, বিশুদ্ধ আর সংকর, বিশুদ্ধ আর সংকরটা কি, বিশুদ্ধ আর সংকর জিনিসটা কি বুঝতে পারো। তাহলে হোমোজাইগাস গেল, মনো হাইব্রিড গেল, পিওর হাইব্রিড, পিওর আর হাইব্রিড। পিওরটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ, পিওর হচ্ছে বিশুদ্ধ। কি বিশুদ্ধ? এটা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য বিশুদ্ধ বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য। আর সংকর, লম্বা, সংকর। পিওর হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে। বিশুদ্ধটা কিরকম হবে? ধরলাম আমি এখানে একটা ক্যাপিটাল টি নিয়েছি, এখানে একটা ক্যাপিটাল টি নিয়েছি, দুটোর মধ্যে আমি সংকর করছি, দুটোর মধ্যে আমি সংকরায়ন করছি, হাইব্রিডাইজেশন করছি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? ক্যাপিটাল, ক্যাপিটাল টি হবে। তো এই যে উৎপন্ন হলে এটা হচ্ছে পুরোটাই লম্বা হবে, এটা পুরোটাই লম্বা হবে, এই জিনোটাইপ ফিনোটাইপ দুটোই লম্বা হবে, তাহলে এটা হয়ে গেল পিওর বা বিশুদ্ধ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধটা কি, দুটোই ক্যাপিটাল টি থাকবে আর দুটোই একই রকম থাকবে, সেখান ক্ষেত্রে দুটোই আমার প্রকোটা থাকবে, সেখানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, যেটা উৎপন্ন হলো সেটা আমার বিশুদ্ধ উৎপন্ন হলো, এটা হচ্ছে পিওর। আর সংকর বা হাইব্রিড কি, যেটা হচ্ছে সংকর, হাইব্রিড, হাইব্রিড এটা কি, এটা হচ্ছে সংকর, এটা সংকর। এটা কিরকম? ধরো এখানে আমার একটা রয়েছে, এটা ক্যাপিটাল টি আর এটা হচ্ছে স্মল টি, এই দুটোর মধ্যে যদি সংকরায়ন করি আমি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি পাবো, অর্থাৎ এই দুটোর সংকরণের ফলে আমার ক্যাপিটাল টি আর স্মল টি, অর্থাৎ দুটো আলাদা উৎপন্ন, মানে এটা কি লম্বা আসবে, আমার জিনোটাইপ তবে সংকর, কিন্তু ফিনোটাইপ আমি লম্বাই দেখতে পাবো, ফিনোটাইপ লম্বাই দেখতে পাবো, কিন্তু এটা হচ্ছে আমার সংকর। দেখো দুটো আলাদা আলাদা জিন হয়ে গেছে, দুটো আলাদা আলাদা ক্যারেক্টার হয়ে গেছে এখানে, এটা হচ্ছে সংকর। তাহলে বিশুদ্ধ আর সংকরের পার্থক্য হয়ে গেছে, এটা হাইব্রিড, আর ক্যাপিটাল টি এই দুটো হচ্ছে বিশুদ্ধ। তাহলে দুটো বিশুদ্ধ আর হাইব্রিড বোঝা গেছে। নেক্সট এবার আমাদের জিনিস আছে, সেটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট আর প্রচ্ছন্ন, প্রকট হচ্ছে কি, প্রকটটা কি, প্রকট, প্রকট জিনিসটা কি? প্রকট হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য এমন একটা বৈশিষ্ট্য যে হচ্ছে রাজা, যে হচ্ছে রাজা, প্রচ্ছন্ন বাকিরা সব ওর সেনাপতি, প্রজা। মানে প্রকট বলছে আমি একাই থাকবো, আমার রাজ্যে আমি একা রাজত্ব করব, কাউকে রাজত্ব করতে দেব না। মানে কি, সে নিজে প্রকাশ দেবে, কিন্তু তার অন্য কোনো কাউকে অন্য বিপদ বৈশিষ্ট্যকে প্রকাশ করতে দেবে না। প্রকট বৈশিষ্ট্য সে নিজে প্রকাশ হবে, প্রকট বৈশিষ্ট্য নিজে প্রকাশ হবে, এই কথা মানে এই লাইনটা একদম ভালোভাবে রাখবে, নিজে প্রকাশ হবে, কিন্তু কোনো বিপরীত বৈশিষ্ট্যকে প্রকাশ দিবে না, কোনো বিপরীতকে, কোনো বিপরীত বৈশিষ্ট্য, কোনো বিপরীত ট্রেটকে প্রকাশ হতে দিবে না, প্রকাশ হতে দিবে না।
প্রকট এটাই নিজে প্রকাশ হবে কিন্তু বিপরীত কোনো বৈশিষ্ট্য প্রকাশ দেবে না, ঠিক আছে। হেটেরো জায়গাস অবস্থাতে যখন আমি হেটেরো জায়গাস অবস্থা হবো, অর্থাৎ কি যখন আমার এরকম থাকবে ক্যাপিটাল টি স্মল টি, এই জায়গাতে অলওয়েজ আমি প্রকটকে দেখতে পাবো, এই জায়গাতে আমি প্রকট প্রকাশ হবে। কেমন কেন দেখো, ক্যাপিটাল টি স্মল টি এই দুটো হচ্ছে লম্বা, ক্যাপিটাল টি হচ্ছে লম্বা আর স্মল টি হচ্ছে বেটে, ঠিক আছে। ক্যাপিটাল টি জিনিসটাকে আমি লম্বা দ্বারা প্রকাশ করি এখানে, আর স্মল টি হচ্ছে বেটে। ক্যাপিটাল টি স্মল টি এই দুটো যখন আমি সংখ্যায়নের ফলে উৎপন্ন হবে, যদি এটা ক্যাপিটাল টি আর স্মল টি সংখ্যায়নে যদি উৎপন্ন হয় তাহলে আমার আসবে এরকম, ঠিক আছে। এফ ওয়ান জন্য আমার এরকম আসবে। এটা আসা মানে কি, এটা তো আমার লম্বা হচ্ছে না বেটেও হচ্ছে না, সংকর হচ্ছে, সেটা জিনোটাইপ। ফিনোটাইপে কি পাবো, ফিনোটাইপে এটাকে লম্বা দেখতে পাবো। অর্থাৎ কি করছে, এই যে ক্যাপিটাল টি এটা প্রকট হয়ে যাচ্ছে, এটা প্রকট হয়ে যাচ্ছে। আর স্মল টিকে সে চেপে রেখে দিচ্ছে, নিচে চাপ দিয়ে রেখে দিচ্ছে, তুই ছোট তোকে আমি বাড়তে দেবো না, তুই ছোট তোকে বাড়তে দেবো না, আমি একাই রাজত্ব করবো এখানে, এই রাজত্বটা আমার, আমি একাই শাসন করবো। এটা হচ্ছে প্রকট। ক্যাপিটাল টি স্মল টি দুটোই থাকছে, দুজনেই থাকছে, কিন্তু প্রকাশ হচ্ছে প্রকট। তাহলে হেটেরো জায়গা সমস্যাতে প্রকট প্রকাশিত হয়, নিজে প্রকাশ হয়, অপরকে প্রকাশ হতে দেয় না, নিজেই হিরো এখানে, অন্য কাউকে দরকার নেই ওর। নেক্সট এবার হচ্ছে প্রচ্ছন্ন। এবার আসছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্নটা কি, যেটা প্রকাশ হতে পারলো না, যেটা প্রকাশ হতে পারলো না, তাহলে প্রকট থাকাকালীন যে প্রকাশ হতে পারে না, এটা কি যে প্রকাশ হতে পারে না, প্রকাশ হতে পারে না, তাহলে প্রকট থাকাকালীন প্রকট থাকছে এটা জায়গা সমস্যায়, সেজন্য প্রচ্ছন্ন প্রকাশ হতে পারছে না। তাহলে প্রচ্ছন্ন কাকে বলবো, যে যেটা প্রকাশ হতে পারছে না, যে চাপা পড়ে রয়েছে নিচে, যার ওঠার ক্ষমতা নেই, বর্তমান সমাজে দুর্বল মানুষ তার নিচে চাপা পড়ে রয়েছে, আর যাদের কাছে টাকা আছে তারা রাজনীতি কিনে নিয়েছে আজকে, তারা উপরে উঠে গেছে। সেই রকম ঘটনা এখানে, প্রকট তারা যাদের কাছে টাকা রয়েছে, আর প্রচ্ছন্ন যারা গরিব মানুষ যাদের কাছে টাকা নেই, এইটা হচ্ছে প্রচ্ছন্ন আর এটা প্রকট। তাহলে প্রকটটা কি বললাম, যে যারা ধনবান, যারা বিত্তবান, যাদের কাছে টাকা রয়েছে, যারা এই সমাজকে শাসন করছে, তারা হচ্ছে প্রকট। আর প্রচ্ছন্ন কি, যারা তাদের কাছে শোষিত হচ্ছে, যারা মাঠে খাটছে, যারা এই রোদে ব্যবসা করছে, সেই মানুষগুলো হচ্ছে প্রচ্ছন্ন, যারা প্রকাশ হতে পারছে না, যাদের সমাজে কোনো নাম নেই, সমাজে কোনো ধাম নেই, তারাই হচ্ছে প্রচ্ছন্ন। আর প্রকট হচ্ছে তারা যারা বিত্তবান। তাহলে প্রচ্ছন্ন প্রকটর কনসেপ্ট ক্লিয়ার। এটাও হেটেরো জায়গা সমস্যা দিয়ে প্রকাশ পাবে না, মানে হেটেরো জায়গা সমস্যা যে চাপা পড়ে রয়েছে সে হচ্ছে প্রচ্ছন্ন, আর এটা হচ্ছে প্রকট। নেক্সট, তাহলে প্রকট প্রচ্ছন্ন বোঝা গেছে। এবার আমি চলে আসবো ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপে। ফিনোটাইপ দেখো, ফিনোটাইপটা কি, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই জায়গাটা একটু কনসেপ্টের জায়গা, পুরো জায়গাগুলো কনসেপ্টের। ফিনোটাইপটা কি, ফিনোটাইপ মানে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমি একটা মটর গাছ লাগিয়েছি, মোটর গাছটা আমি হয় দেখবো লম্বা গাছ কিংবা বেটে, হয় লম্বা দেখবো কিংবা বেটে দেখবো। আমি এটাকে মাঝারি বা শঙ্কর দেখবো না, অর্ধেকটা লম্বা অর্ধেকটা বেটে এরকম দেখবো না, দেখলে হয় লম্বা দেখবো তাহলে বেটে দেখবো। এটা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ কি, বাইরে থেকে যা দেখা যায়, একদম মনে রাখবে, ফিনোটাইপ মানে হচ্ছে বাইরে থেকে যা দেখা যায়, বাইরে থেকে যা দেখা যায় সেটা ফিনোটাইপ। ফিনোটাইপটা কি, আমি বাইরে থেকে আমার চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা ফিনোটাইপ, আমি চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা ফিনোটাইপ, ঠিক আছে। ধরো এখানে আমি সঙ্গে এই জায়গাটা বুঝে দিচ্ছি, হ্যাঁ, এটা কোনো কাজ নেই, আর এই জায়গাটা কাজ শেষ। আমি ধরলাম এখানে আমি সংকর করেছি, এটা ক্রস এটা, এই দুটোর মধ্যে আমি সংকরায়ন করেছি, সংকরায়নের ফলে আমার উৎপন্ন হয়েছে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। এইটা উৎপন্ন হলো, ঠিক আছে, এইটা উৎপন্ন হয়ে এটা হচ্ছে লম্বা, ঠিক আছে। কিন্তু এটা আমি ফিনোটাইপ মানে বাইরে থেকে কি দেখতে পাচ্ছি, বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি এটা লম্বা হয়েছে, এটা লম্বা ছিল, এটা লম্বা ছিল, এটা বেটে ছিল, এটা বেটে ছিল, কিন্তু এটা উৎপন্ন হয়েছে লম্বা, কিন্তু এর ভিতরে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, মানে লম্বা বেটে দুটো বৈশিষ্ট্য আছে, কিন্তু প্রকাশ হয়েছে শুধু লম্বাটা। তাই এটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। আবার যদি আমি স্মল টি ক্রস করি, তাহলে এখানে উৎপন্ন হবো শুধু স্মল টি, এটাকে আমি বেটে দেখতে পাবো। বাইরে থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ফিনোটাইপ। আর জিনোটাইপটা কি, তাহলে জিনোটাইপটা কি, ফিনোটাইপ গেল, এটা মুছে দিচ্ছি আমি। এবার হচ্ছে জিনোটাইপটা কি, জিনোটাইপ জিনোটাইপটা কি জিনিস, যে যেটা ভিতরে থাকছে। ফিনোটাইপ হচ্ছে বাইরে যা দেখতে পাচ্ছি, আমি এখানে দেখো, এখানে আমি বাইরে দেখতে পেলাম কি লম্বা, এখানে দেখতে পেয়েছি যে লম্বাটা আমার প্রকাশ পেয়েছে,
কিন্তু আমার এখানে ক্যাপিটাল টি স্মল টি রয়েছে। এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে ফিনোটাইপ। এটা কি? এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ, আর এই লম্বাটা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ ভিতরে যেটা থাকছে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাকে ম্যাথ দিয়ে গণিত দিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে, সেটা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটাকে যদি আমি ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটা হবে সংকর, এটা আসবে সংকর। এটা আমার ম্যাথের ভাষায় আসবে, ক্যালকুলেশনের ভাষায় আসবে, কিন্তু আমি যদি বাইরে থেকে এটাকে দেখি এটা হবে লম্বা। তাহলে সংকর যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি অন্তরের চোখে দেখছি, যেটা আমি ভিতরে ঢুকে দেখছি, সেটা হচ্ছে জিনোটাইপ। ওটা ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা প্রকাশ হচ্ছে না, যেটা আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, সেটা জিনোটাইপ। আর ফিনোটাইপটা কি? যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, শুধু লম্বা বেটে এটাই চোখে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি টার্মিনোলজি শেষ, আর কয়েকটা থাকছে, যেটা হচ্ছে প্যারেন্টাল জন্য থাকছে, অর্থাৎ একটা পিতা একটা মাতা তাদের সংকরায়ন হচ্ছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে পিতা মাতা যে স্টেজে হচ্ছে, অর্থাৎ পিতা আর মাতা, পুরুষ আর স্ত্রী, ওই দুটোকে বলা হচ্ছে প্যারেন্টাল জনু বা জনিত্র জনু। এবার তাদের ক্ষেত্রে তাদের সংকরণের ফলে যেটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে ফিলিয়াল জেনারেশন বা F1 জনু বা এফ জনু। অর্থাৎ কি? সেখানে অপত্য জনু। তা এই জায়গাটা দুটো ছিল, দুটো বলে দিলাম, আর কিছু নেই। সংকরায়ন মানে কি? দুটোর ফিউজ করা, এটা হচ্ছে সংকরায়ন। হাইব্রিডেশনটা কি? যেগুলো হাইব্রিডেশন কি? দুটো সংকরায়ন করছে, এটা পুরুষ একটা স্ত্রীর, সেটা সংকরায়ন হচ্ছে, মানে কি সেটাকে ফিউজ করছে, সেটা নিষেক হচ্ছে, নিষেকের মতন ঘটছে, সেখানে প্রজনন করছে, এটা হচ্ছে সংকরায়ন, হাইব্রিডেশন। আর প্যারেন্টাল জন্য বললাম যে পিতা মাতা যে স্টেজে কাজ করছে, সেটা হচ্ছে প্যারেন্টাল। আর ফিলিয়াল জেনারেশন বা অপত্য জন্য, যেখানে সন্তানটা জন্ম হচ্ছে বা যেখানে ওই বাচ্চাগুলো পয়দা হচ্ছে, সেটা হচ্ছে F1 জন, এফ জন। তাই কি টার্মিনোলজি, এটা মাথায় ঢুকেছে আশা করি, কোনো ডাউট থাকার কথা নয়। এরপরে আমরা মেন্ডেলের কাজ ঢুকে যাবো। মেন্ডেল কি কাজ করেছিল, মেন্ডেল কিভাবে সাকসেস হয়েছিল, এটা পরে আমাদের ওই কাজ। এবার ওখানে যে ওয়ার্ডগুলো পড়বো, সেখানে অবশ্যই আমরা বুঝতে পারবো, কারণ আমরা এখানে টার্মিনোলজি জেনে নিয়েছি। তোমরা টার্মিনোলজি ভালো করে পড়ো। মেন্ডেল কাজ এবার আমরা ঢুকছি, চলো। তাহলে মেন্ডেল থিওরি বা মেন্ডেলের কাজকর্মগুলো আজকে আমরা আর করলাম না, কারণ যদি করতে যাই এখন মেন্ডেল থিওরি দিয়ে অনেকটা যেতে হবে। মেন্ডেলের কাজকর্ম, মেন্ডেল সাফল্যের কারণ, মেন্ডেল মোটর গাছ কেন চুজ করেছিল, এই ব্যাপারগুলো পড়তে গেলে একটা লং সময় লাগবে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা মেন্ডেলকে নিয়ে আলোচনা করবো, আজকাল মেন্ডেল টাচ করছি না। সো এখানেই আমরা আমাদের আজকের লেকচার শেষ করছি। আর जाते जाते आप सब लोग को मैं दिल से कहते हूँ थैंक यू। चलिए मिलते हैं अगले वीडियो पर, तब तक के लिए